হ্যালো, আজকে আমরা পড়ব কেমো অসমোটিক মতবাদ। কেমো অসমোটিক মতবাদ। আজকে আমাদের পড়ার বিষয় হবে কেমো অসমোটিক মতবাদ। এই কেমো অসমোটিক মতবাদটা কি, ঠিক আছে, এটা আমরা আগে জানব। তার আগে আমরা দেখব এখানে একটা বিজ্ঞানী যে সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে পিটার মিচেল। পিটার মিচেল বলে আমাদের বিজ্ঞানী। সেই বিজ্ঞানীটা অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, যেমন ক্লোরোপ্লাস্টিড, ও ক্লোরোপ্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি কীভাবে উৎপাদন হয়, এটিপি উৎপাদন কীভাবে হয় তার রাসায়নিক ব্যাখ্যা দেন। এই ঘটনাটাকে আমাদের কেমো অসমোটিক মতবাদ কিছু না, বিজ্ঞানী পিটার মিচেল ক্লোরোপ্লাস্টের মধ্যে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি কীভাবে উৎপাদিত হচ্ছে তার রাসায়নিক ব্যাখ্যা দেন। এই ঘটনাটাকে বলছে কেমো অসমোটিক মতবাদ, ঠিক আছে। এখানে আমরা আরেকটা বলতে পারি যে ইলেকট্রন পরিবহন ও এটিপি সংশ্লেষ, এখানে যেটা বলে থাকে যে ইলেকট্রন পরিবহন আর আমাদের এটিপি সংশ্লেষ, আগে লিখে নিই কথাটা, ইলেকট্রন পরিবহন ও এটিপি সংশ্লেষ বা উৎপাদন, এই দুটো ঘটনা, ইলেকট্রন পরিবহন ও এটিপি সংশ্লেষ, এটা কিন্তু হয়ে থাকে প্রোটনের ঘনত্বের নতিমাত্রার দ্বারা। এটা হয়ে থাকে প্রোটনের ঘনত্বের দ্বারা। প্রোটনের ঘনত্বের নতিমাত্রা দ্বারা। কথার অর্থ হলো প্রোটন বলতে আমরা H+কে বলি, সেটা হচ্ছে কি আমাদের প্রোটন। তো প্রোটনের ঘনত্বের নতিমাত্রা দ্বারা, প্রোটনের ঘনত্ব যেদিকে বেশি সেদিক থেকে কম ঘনত্বের দিকে যাবে, সে ঘটনাটাকে বলে আমাদের প্রোটনের ঘনত্বের নতিমাত্রার দ্বারা আমাদের ইলেকট্রন পরিবহন ও এটিপি সংশ্লেষ হয়ে থাকে। এবার এই জিনিসটা কীভাবে হয়ে থাকে আমরা সেই জিনিসটা এবার আমরা ডিসকাস করবো বা দেখব, ঠিক আছে। আমরা যেহেতু একটু আগে সারক সংশ্লেষ পড়েছি, তার ফলে আমাদের এই ঘটনাটা ইলেকট্রন পরিবহন ও এটিপি সংশ্লেষ ঘটনাটা আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখব, ঠিক আছে। আলোটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আমাদের এইখানে ক্লোরোপ্লাস্টের গঠন আমরা সবাই দেখেছি। ক্লোরোপ্লাস্টের মধ্যে আমাদের গ্রানা স্ট্রোমা দুটো অংশ থাকে এবং গ্রানা অ্যাকচুয়ালি তৈরি হয় থাইলাকয়েড পরপর সজ্জিত হয়, এবং সেখান থেকে যদি আমরা থাইলাকয়েডের ছবি আঁকি, একটা থাইলাকয়েডের ছবি আঁকি বা একটা থাইলাকয়েডকে কেটে দেখি, তাহলে একটা থাইলাকয়েড ঠিক আমাদের থলির মতন আমরা পাই, একটা থাইলাকয়েড গোল এরকম করে থলির মতন পাই, এরকম করে আমরা একটা থাইলাকয়েডের ছবি পাবো, ঠিক আছে। এবং এই থাইলাকয়েড, এটা হচ্ছে পর্দা বা থাইলাকয়েডের প্রাচীর।
এটা থাইলাকয়েডের পর্দা বা থাইলাকয়েডের প্রাচীর। ঠিক আছে, থাইলাকয়েডের পর্দার ভিতরে যে ফাঁকা জায়গা, সে ফাঁকা জায়গাটাকে বলে লুমেন। ফাঁকা জায়গাটাকে বলে আমাদের লুমেন। লুমেন। এবং থাইলাকয়েডের বাইরে যে অংশ, সেই অংশটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। ঠিক আছে, এই যে থাইলাকয়েডের এই পর্দা, সেই থাইলাকয়েডের পর্দার মধ্যে আমাদের কয়েকটা জিনিস আমরা দেখব। সেই জিনিসগুলো কি, আমাদের এই জায়গাতে থাইলাকয়েড পর্দার ঠিক এরকম জায়গাতে ইলেকট্রন বাহক সাইটোক্রোম আমরা দেখতে পাবো। সাইটোক্রোম, সাইটোক্রোম। সাইটোক্রোমের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে B6 আর একটা হচ্ছে F। তো দুটোকে একসঙ্গে সাইটোক্রোম কমপ্লেক্স আমরা বলে থাকি। তো এখানে আমাদের একটা ইলেকট্রন বাহক সাইটোক্রোম কমপ্লেক্স পেলাম। এখানে আমাদের একটা ইলেকট্রন বাহক পাবো। সেই ইলেকট্রন বাহক মানে আমাদের এখানে একটা ইলেকট্রন বাহক না, এখানে আমাদের একটা পাবো, সেটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 1, PS1 যেটাকে আমরা বলি। এখানে যেটা আমরা করবো সেটা PS1 না, PS2। এখানে যেটা রাখবো সেটা হবে PS2, যেটা হচ্ছে 680 ন্যানোমিটার সূর্যের আলো শোষণ করে। ঠিক আছে, এবং এই জায়গাতে আমরা যেটা দেব সেটা হবে PS1। PS1 এটা হবে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো। ঠিক আছে, এই ঘটনাটা আমরা এখানে দেখিয়ে দিলাম। তারপর আমরা এখানে দেখব যে PS1 পর এই জায়গাতে আমাদের থাকবে প্লাস্টোকুইনন, PQ। ঠিক আছে, আর এই জায়গাতে থাকবে প্লাস্টোসাইনিন, PC। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের থাইলাকয়েড, মানে এটা তো একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। ঠিক আছে, এটাকে আমরা লিখে দিই, এটা একটা থাইলাকয়েড। থাইলাকয়েড। ঠিক আছে, এরপর আমাদের ঘটনাটা কী হচ্ছে সেটা আমরা এখন দেখব। সাধারণত আমাদের এই যে PS2, এই PS2 জায়গাতে কী হয়, এখানে আমাদের জল বিয়োজিত হয়। আমরা এর আগেও পড়েছি জল বিয়োজিত, যেটা ফটোলাইসিস বলে, সেটা আমাদের PS2 জায়গাতে হয়। PS2 জায়গাতে কেন হয়, কারণ এই জল বিয়োজিত হয়ে গিয়ে আমাদের দুটো H+ উৎপাদন হবে। ঠিক আছে, দুটো ইলেকট্রন উৎপাদন হবে। ঠিক আছে, আর আমাদের উৎপাদন হয় হাফ অণু O2 যদি আমাদের আমরা ভাঙি। তো এখানে আমাদের যত জল ভাঙবে তার ফলে কী হবে, আমাদের এখানে H+ আয়ন বা H+ পরিমাণ কী হতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে, এবং এখান থেকে যে আমাদের ইলেকট্রনটা ছাড়বে, সেই ইলেকট্রনটা আমাদের এর মধ্যে PS2 এর মধ্যে আসবে। ঠিক আছে, এবার PS2 যখন আমাদের সূর্যের আলো শোষণ করবে, সে PS2 সূর্যের আলো শোষণ করলে ওর কাছ থেকে আমাদের কী হয়, ইলেকট্রন বেরিয়ে আসে। সেটা আমরা আগে দেখেছি। সেই ইলেকট্রনটা আমাদের এরকম করে কী হয়, বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে সেটা আমাদের প্রথমে PQর মধ্যে আসবে, তার PQ থেকে আমাদের ইলেকট্রনটা যাবে সাইটোক্রোমের মধ্যে। এবার যখন ইলেকট্রনের মধ্যে সাইটোক্রোম থাকবে, তখন সাইটোক্রোমটা আমাদের ইলেকট্রন থাকছে ওর মধ্যে, তাই জন্য সাইটোক্রোম কী করছে, হাইড্রোজেন ধরে নিয়ে বিজারিত হচ্ছে। এবং এই যে হাইড্রোজেন ধরছে সাইটোক্রোম, সেই হাইড্রোজেনটা কোথা থেকে ধরছে, সেই হাইড্রোজেন এই জায়গাতে আমাদের স্ট্রোমা আছে, স্ট্রোমার মধ্যে যে H+ আয়ন, সেই H+ আয়নকে সাইটোক্রোম কী করে, ধরে নেয় যখন সাইটোক্রোমের কাছে ইলেকট্রন আসে, এবং ধরে কী হয়ে যায়, সাইটোক্রোম বিজারিত হয়ে যায়। এবং বিজারিত হওয়ার কিছুক্ষণ পর সাইটোক্রোম আবার কী হয়ে যায়, জারিত হয়ে যায়। যখন সাইটোক্রোম জারিত হয়ে যাচ্ছে, তখন যে হাইড্রোজেনটাকে ধরেছিল স্ট্রোমা থেকে, সেই স্ট্রোমাতে ধরা হাইড্রোজেনটাকে এবার কী করছে, ছেড়ে দিয়ে জারিত হবে, তো ছাড়ছে ভিতরের দিকে। তার ফলে কী হচ্ছে, আমাদের থাইলাকয়েডের ভিতরের দিকে H+ আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং এই যে ইলেকট্রন জারিত হওয়ার ফলে ওই ইলেকট্রনটা যখন আবার ছাড়ছে, তখন সেটা যাচ্ছে আমাদের
সির মধ্যে বা প্লাস্টোসাইনিনের মধ্যে। ঠিক আছে, একদম ঠিক একই অবস্থায় যখন আমাদের, এটাও আমরা পড়েছি, সূর্যের আলো যখন আমাদের এই PS1 মধ্যে পড়ছে, তখন এখান থেকে আমাদের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা আমাদের এখানে NADPH রিডাক্টেজ থাকে, সেইখানে কী করে ওই নিজের দুটো ইলেকট্রনটাকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এবং এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এর মধ্যে প্রবেশ করে যায়। ঠিক আছে, এটাকে আমরা নর্মাল অনবর্তকার ফটোফসফরাসের মধ্যে এই ঘটনাটা আমরা দেখেছি। ঠিক আছে, এখানে যে আমাদের ইলেকট্রন দুটো, সেটা কী করে, প্রথমে NADP, এখানে আমরা NADP প্লাসের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর সেই NADP প্লাস তারপর কি হয়, এই স্ট্রোমার মধ্যে থাকা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়। স্ট্রোমার মধ্যে থাকা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গেলে NADPH2 পরিণত হয়ে যায়। ঠিক আছে, তার ফলে কী হচ্ছে, স্ট্রোমাতে থাকা মুক্ত H+ আয়ন আমাদের এই NADPH2 সঙ্গে যুক্ত হয়ে যায়, তার জন্য কমে যাচ্ছে, এবং স্ট্রোমার মধ্যে থাকা H+ আয়ন আমাদের থাইলাকয়েড পর্দার ভিতরে ঢুকে যাচ্ছে সাইটোক্রোমের মাধ্যমে। তার ফলে কী হয়ে যাচ্ছে, আমাদের যে স্ট্রোমার মধ্যে হাইড্রোজেন বা H+ আয়নের পরিমাণ কমে যাচ্ছে, এবং এর ভিতরে যেটা আমাদের থাইলাকয়েড পর্দার ভিতরে যেটাকে আমরা লুমেন বলছি, সেই লুমেনের মধ্যে H+ আয়নের মাত্রা বেড়ে যাচ্ছে। H+ আয়নকে আমরা সাধারণত এখানে প্রোটন হিসেবে চিহ্নিত করছি বা প্রোটন হিসেবে পরিচয় দিচ্ছি, প্রোটন। ঠিক আছে, এখানে আমাদের এই সাইটোক্রোম কমপ্লেক্সটাকে আমাদের প্রোটন পাম্প হিসাবে দেখা হয়। সাইটোক্রোম কমপ্লেক্সটাকে প্রোটন পাম্প হিসাবে দেখা যায়, প্রোটন পাম্প হিসাবে ধরা হয়। ঠিক আছে, কেন, কারণ আমাদের এই থাইলাকয়েড পর্দা, সেই থাইলাকয়েডটা ভেদ করে আমাদের প্রোটন ভিতরে ঢুকতে পারে না কিংবা ভিতর থেকে বাইরে যেতে পারে না। তো আমাদের থাইলাকয়েড পর্দাটাকে বলা হয় সাধারণত, থাইলাকয়েড পর্দাকে সাধারণত বলা হয় প্রোটন অভেদ্য, প্রোটন অভেদ্য, অভেদ্য। ঠিক সেই কারণে আমাদের প্রোটন পাম্পের দ্বারা বাইরে থেকে হাইড্রোজেন আমাদের লুমেনের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, সেই ইলেকট্রন চলাচলের সাহায্য নিয়ে, এবং বাইরে যে H+ আয়ন ছিল, সেই H+ আয়নগুলোকে ধরে নিয়ে আমাদের NADPH2 তৈরি হয়। তার ফলে কী হচ্ছে, আমাদের এই যে স্ট্রোমাতে থাকা প্রোটনের পরিমাণ কী হচ্ছে, কমে যাচ্ছে, এবং লুমেনে প্রোটনের পরিমাণ বেড়ে যাচ্ছে। দুটো কারণে বাড়ছে, বাইরের সাইটোপ্লাজম স্ট্রোমা থেকে H+ আয়ন লুমেনের মধ্যে আসছে, এই জন্য বেড়ে যাচ্ছে লুমেনে H+-এর মাত্রা, আর আমাদের জল ভেঙে যে H+ সেটা আমাদের লুমেনের মধ্যে থাকছে। তার ফলে কী হয়ে যায়, ভিতরে লুমেনের ভিতরে পিএইচ আমাদের যে পিএইচ বলতে পিএইচ স্কেলে আমাদের এর নেমে আসে অ্যাসিডিটি আমাদের 4 মধ্যে, মানে আমাদের এর মধ্যে প্রচুর H+ আয়ন বেড়ে যাচ্ছে। এরপর কী হয়, এই যে ভিতর দিকে H+ মাত্রা বেড়ে গেল, তার ফলে কী হয়, তার ফলে ভিতরে এর ঘনত্ব বেড়ে যাচ্ছে, বাইরের ঘনত্ব কী হয়েছে, কমে যাচ্ছে। এই যে ভিতর থেকে ঘনত্ব বেড়ে যাচ্ছে এবং বাইরের দিকে যে ঘনত্ব কমে যাচ্ছে, এটাকে বলছে আমাদের প্রোটনের নতিমাত্রা বা প্রোটনের ঘনত্বের পার্থক্য। বাইরের প্রোটনের ঘনত্ব কম, ভিতরে প্রোটনের ঘনত্ব কী হচ্ছে, বেশি। এরপর কী ঘটে আমরা সেটা দেখব। ঠিক এরপর আমাদের এই যে থাইলাকয়েড পর্দা, সেই থাইলাকয়েড পর্দার উপরে আমাদের ঠিক এইরকমভাবে একটা প্রোটিন থাকে লম্বা, সেই লম্বা প্রোটিনটাকে বলা হয় আমাদের F0, এবং এর নিচের দিকে আমাদের গোল আকারে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটাকে বলা হয় আমাদের F1। ঠিক আছে, আর এইটা আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে, তার জন্য আমাদের সি চিহ্ন নিই, সি, আর এটাকে আমাদের F0 বলে। ঠিক আছে, এটা একটা প্রোটিন, যে প্রোটিনটা আমাদের থাইলাকয়েড পর্দার মধ্যে থাকে, তার জন্য প্রোটিনটাকে ইন্টিগ্রাল প্রোটিনও বলা হয়। এটাকে আমাদের ইন্টিগ্রাল প্রোটিনও বলে। ইন্টিগ্রাল প্রোটিনও বলে। এই প্রোটিন অনেকগুলো উপ একক বা পলিপেপটাইড দিয়ে তৈরি। পলিপেপটাইডগুলো আমরা বলতে পারি সাধারণত A, B, B' ও 10টি C উপ একক নিয়ে গঠিত। ঠিক আছে, এবং এর অগ্রভাগে যে আমাদের প্রোটিনের অংশ আছে, সে প্রোটিনের অংশটাকে আমরা বলবো CF1।
ঠিক আছে। এখানেও আমাদের বেশ কিছু উপ একক থাকে বা উপপ্রোটিন নিয়ে গঠিত, সেটা আমাদের হচ্ছে আলফা 3, বিটা 3, গামা, ডেল্টা, ইপসিলিন, এগুলো আমাদের উপ একক, যে উপ এককগুলো নিয়ে এই প্রোটিনগুলো তৈরি হয়। এবং এই প্রোটিন FC1 প্রোটিনের মধ্যে আমাদের এটিপিএস সিনথেটেজ থাকে। এখন কি হয়, এখন আমরা দেখব এই ভেতর দিকে লুমেনের ভিতরে যখন H+ আয়ন বেড়ে যাচ্ছে এবং বাইরে কম আছে, তখন কী হচ্ছে, ভিতর থেকে বাইরে আমাদের H+ আয়ন বা প্রোটিন আয়ন এই আমাদের CF0 বা CF0 আমাদের প্রোটিনের মধ্যে দিয়ে আমাদের বেরিয়ে আসে, এবং প্রোটিনের মধ্যে দিয়ে কী হয়, বেরিয়ে আসে। ঠিক আছে, ভিতরের H+ আয়ন বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, কারণ ভিতরে ঘনত্ব বেশি, বাইরে ঘনত্ব কী হচ্ছে, কম। এই যে বেরিয়ে আসার সময় আমাদের H+ আয়নগুলো এক প্রকার শক্তি নির্গত করে বা শক্তি ছাড়ে। সেই শক্তি নির্গত হওয়ার শক্তি দিয়ে আমাদের ADP প্লাস PI জুড়ে গিয়ে তৈরি করে ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এই ATP উৎপাদন করার জন্য এখানে আমাদের CF1 প্রোটিনের সঙ্গে ATP সিনথেটেজ উৎসেচক থাকে, যে উৎসেচকটা আমাদের এই ATP উৎপাদন করতে সাহায্য করে। ঠিক আছে, তার ফলে আমাদের কী হচ্ছে, যখনই ভিতর থেকে বাইরে আমাদের প্রোটন বেরিয়ে আসছে, ঠিক ওই সময় আমাদের এই প্রোটনটা বেরোনোর সময় যে শক্তিটা ছাড়ছে, সেই শক্তি ধরে ATP আর PI যুক্ত হয়ে ATP তৈরি করছে। আর এখানে আমাদের এই যে আমাদের CF1 এই প্রোটিনের কাছে আমাদের একটা উৎসেচক থাকছে, সেটাকে আমাদের ATP সিনথেটেজ বলে। এই যে আমাদের এখানে যেভাবে আমরা দেখলাম যে প্রোটিন আমাদের ATP উৎপাদন হচ্ছে, এই ATP উৎপাদন হওয়ার এইটা হচ্ছে আমাদের রাসায়নিক ব্যাখ্যা, যেটা আমাদের বিজ্ঞানী পিটার ও মিচেল দিয়েছিল। এটা আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখলাম কীভাবে উৎপাদন হচ্ছে। এই ঘটনাটাকে বলছে আমাদের কেমোঅসমোটিক মতবাদ। এই ঘটনাটার মধ্যে কিছুই না, আমরা শুধু মাথায় রাখবো যে কেমোঅসমোটিক মতবাদ, এটা বিজ্ঞানী পিটার ও মিচেল বলেছে। এটা ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। আমরা এখন ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখলাম। ATP উৎপাদন হচ্ছে রাসায়নিক ব্যাখ্যা। ইলেকট্রন পরিবহন, ATP সংশ্লেষ প্রোটনের ঘনত্বের নতিমাত্রা দ্বারা হয়। প্রোটনের ঘনত্বের নতিমাত্রা বলতে আমরা এখানে H+কে বলছি। H+ বেশি ঘনত্বযুক্ত স্থানে কম ঘনত্বযুক্ত স্থানে যাবে, এবং বেশি ঘনত্বযুক্ত কম ঘনত্বযুক্ত স্থানে যাবে, তখন যাওয়ার সময় যে শক্তি ত্যাগ করে, সে শক্তি ধরে নিয়ে গিয়ে আমাদের কী করে, ATP তৈরি হয়। এই ঘটনাটাকে আমাদের বলছে ATP উৎপাদন। ঠিক আছে, আমাদের এই যে একটা থাইলাকয়েডের বাইরে স্ট্রোমা, ভেতরে হচ্ছে থাইলাকয়েড লুমেনে আমাদের H+ আয়নের পরিমাণ বেড়ে যায়। কীভাবে, এক জল ভেঙে H+ এর পরিমাণ বেড়ে যায়, আর একটা কি, ইলেকট্রন যখন পরিবাহিত হচ্ছে তখন সাইটোক্রোম বাইরের স্ট্রোমার প্রোটনকে ভিতরে প্রবেশ করিয়ে দেয়, তার ফলে বেড়ে যায়। এবং বাইরে যে আমাদের H+ থাকছে, সেই H+টা আবার কী হচ্ছে, ATPর সঙ্গে জুড়ে যাচ্ছে, তার জন্য অটোমেটিক স্ট্রোমাতে H+ এর আয়নের পরিমাণ কমে যাচ্ছে এবং লুমেনে H+ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই যে আমাদের ভিতরে লুমেনে H+ আয়ন পরিমাণ বেড়ে গেল এবং বাইরে কমে গেল। ঠিক আছে, এই যে আমাদের প্রোটন ঘনত্বের পার্থক্য হয়ে যাওয়ার জন্য আমাদের ভিতর থেকে প্রোটন বেরিয়ে আসবে। ভিতর থেকে প্রোটন যখন বেরিয়ে আসবে, সেই প্রোটনগুলো বেরিয়ে আসে এই দুটো প্রোটিনের মাধ্যমে। এই প্রোটিনের মাধ্যমে যখন বেরিয়ে আসার সময় আমাদের যে শক্তি ছাড়ছে, আমাদের প্রোটন সেই শক্তি গ্রহণ করে আমাদের ATP উৎপাদন হচ্ছে। এই ঘটনাকে বলা হয় আমাদের ATP সিনথেটেজ। এই ঘটনাটা আমাদের সাহায্য করে ATP সিনথেজের একটা উৎসেচক, যেটা আমাদের এই নিচের দিকে যে গোলাকার প্রোটিন আছে, যেটাকে আমাদের বলছে CF1 প্রোটিনের মধ্যে। তার ফলে আমাদের তৈরি হচ্ছে ATP। তো ATP উৎপাদনের এই ঘটনাটাকে বলছে আমাদের রাসায়নিক বর্ণনা, যে বর্ণনাটা আমাদের দিয়েছে পিটার ও মিচেল। তো আমাদের এইটাকেই বলছে আমাদের কেমোঅসমোটিক মতবাদ। আর কিছুই না, এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এইখানে কিছু বোঝার জিনিসগুলো আছে, কোথা থেকে কীভাবে হয় না হয়। ঠিক আছে, এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এখান থেকে আমাদের বিভিন্ন রকমের কোশ্চেন আছে। এই কেমোঅসমোটিক মতবাদ সাধারণত আমাদের ক্লাস 11-এও এসে থাকে 5 মার্কসের জন্য, নিটেও আমাদের শর্ট কোশ্চেন এসে থাকে, আমাদের 11-এও শর্ট কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের মনে রাখার জন্য এই ছবিটা মাথায় রাখবো। এই ছবিটা কীভাবে ঘটছে, ভিতরে প্রোটনের ঘনত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে, বাইরে কম থাকছে। ভিতর থেকে যখন বাইরে আসছে, ওই যে শক্তি ছাড়ছে, সেই শক্তি দিয়ে আমাদের ATP PI জুড়ে গিয়ে আমাদের ATP তৈরি করছে। এটা হচ্ছে আমাদের মেন ঘটনা। বাকি আমাদের বইয়ে পড়লেই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারবো। তো আজকে আমাদের জন্য এতটুকুই।